নবম শ্রেণী ভৌতবিজ্ঞান ফাইনাল পরীক্ষার সাজেশান 2024। আমরা আজকে এমসিকিউ, এসএকিউ ও 2 ও 3 মার্কসের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করব। যেহেতু ফাইনাল পরীক্ষায় তোমাদের পুরো বই থেকেই প্রশ্ন আসবে, তাই আমরা প্রথম অধ্যায় থেকে প্রতিটি অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের 2 থেকে 3টি ভিডিওর মাধ্যমে পুরো সিলেবাস কভার করে দেব। আজকে আমরা প্রথমেই চলে যাব পরিমাপ অধ্যায়ে। এই অধ্যায় থেকে আমরা প্রথমে কয়েকটি বাছাই করা এমসিকিউ দেখে নেব। প্রথমেই বলেছে, দেখো, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? উত্তরটি হলো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। তাপের এসআই একক কি? তাপের এসআই একক হলো কেলভিন। আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? আলোকবর্ষ হলো মৌলিক একক। 1 অ্যাংস্ট্রম সমান কত সেমি? 1 অ্যাংস্ট্রম সমান আমরা জানি 10⁻⁻8 সেমি। 1 আলোকবর্ষ সমান কত কিমি? 1 আলোকবর্ষ সমান 9.46 × 10⁻12 কিমি। 1 পার্সেল সমান কত আলোকবর্ষ? 1 পার্সেল সমান 3.26 আলোকবর্ষ। এরপর আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দেখে নেব। প্রথমে আছে, দেখো, এককের প্রয়োজনীয়তা কি? একক ছাড়া পরিমাপ বোঝা যায় না। দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপ তুলনা করা যায় এককের মাধ্যমে, এবং এককের মাধ্যমে ভৌত রাশির মধ্যে পার্থক্য বোঝা যায়। এরপর আছে, দেখো, এককবিহীন ভৌত রাশি বলতে কি বোঝো? উদাহরণ দাও। যে সকল ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে এককবিহীন ভৌত রাশি বলা হয়। উদাহরণ, আণবিক গুরুত্ব ও বিকৃতি হলো এককবিহীন ভৌত রাশির দুটি উদাহরণ। এরপর আমরা দেখে নেব স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। স্কেলার রাশির শুধু মান আছে, দিক নেই, কিন্তু ভেক্টর রাশির মান ও দিক উভয়ই আছে। স্কেলার রাশি সাধারণ গাণিতিক নিয়মে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়, কিন্তু ভেক্টর রাশি সাধারণ গাণিতিক নিয়মে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা যায় না। স্কেলার রাশি শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয়। ভেক্টর রাশি মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হয়। ঘনত্ব কাকে বলে? উত্তরটি হলো, কোনো পদার্থের একক আয়তনের ভরকেই ওই পদার্থের ঘনত্ব বলে। এরপর আছে, দেখো, ভালো তুলোযন্ত্রের কি কি গুণ থাকা প্রয়োজন? প্রথম যে গুণটার প্রয়োজন সেটি হলো তুলাযন্ত্রটি সুবেদী হবে। এরপর তুলাযন্ত্রটিকে দৃঢ় হতে হবে। তুলাযন্ত্রটি নির্ভুল হবে। তুলাযন্ত্রের বাহু দুটির দৈর্ঘ্য সমান হতে হবে। লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কে উষ্ণতা উল্লেখ থাকে কেন? আমরা জানি উষ্ণতা বাড়ালে পদার্থের আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে, কিন্তু জলের ক্ষেত্রে এই নিয়ম ব্যতিক্রম দেখা যায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা কোনো জলের নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বাড়ালে জলের আয়তন না বেড়ে ক্রমশ কমতে থাকে। এভাবে কমতে কমতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এ জলের আয়তন সবচেয়ে কম হয়। এবার আমরা বল ও গতি অধ্যায় থেকে কয়েকটি বাছাই করা এমসিকিউ দেখে নেব। প্রথমে আছে, দেখো, চাপের এসআই একক কি? চাপের এসআই একক হলো পাস্কেল। দ্রুতি কি ধরনের রাশি? দ্রুতি হলো স্কেলার রাশি। একটি মিশ্র গতির উদাহরণ দাও। একটি মিশ্র গতির উদাহরণ হলো সূর্যের চারিদিকে পৃথিবীর গতি। সিজিএস ও এসআই পদ্ধতিতে ত্বরণের একক কি? সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হলো সেমি পার সেকেন্ড স্কোয়ার, এবং এসআই পদ্ধতিতে ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আছে, দেখো, সিজিএস ও এসআই পদ্ধতিতে সরণের একক কি? সিজিএস পদ্ধতিতে সরণের একক সেমি এবং এসআই পদ্ধতিতে সরণের একক মিটার। সিজিএস ও এসআই পদ্ধতিতে বেগের একক কি? সিজিএস পদ্ধতিতে বেগের একক হলো সেমি পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে বেগের একক হলো মিটার পার সেকেন্ড।
1 নিউটন সমান কত ডাইন? আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন। নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। কোন ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না। একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। একটি স্পর্শহীন বলের উদাহরণ হলো চুম্বকের বিকর্ষণ। এরপর আমরা কয়েকটি 2 মার্কের প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথমে আছে দেখো, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। আমরা জানি নিউটনের প্রথম গতিসূত্রটি হলো বাইরে থেকে প্রযুক্ত বল বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। অর্থাৎ বাইরে থেকে যদি আমরা কোনো বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সেই গতিতেই সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এরপর আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি দেখে নেব। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। নিউটনের তৃতীয় গতিসূত্রটি হলো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখো। রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি হলো কোনো বস্তু সংস্থার ওপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। এরপর আছে দেখো, পাখিরা আকাশে উড়ে কিভাবে? একটি পাখি যখন ভূমি থেকে আকাশে উঠতে যায় তখন দুটি ডানার সাহায্যে বায়ুর ওপর বল প্রয়োগ করে। প্রতিক্রিয়াস্বরূপ বায়ু ও পাখির ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই দুটি প্রতিক্রিয়া বলে লব্ধি বরাবর পাখি গতিশীল হয়। এরপর আমরা কয়েকটি 3 মার্কের প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথমে আছে দেখো, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। প্রথম পার্থক্যটা কি? অর্থ কি দ্রুতির অর্থ? দ্রুতির অর্থ হলো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব এবং বেগের অর্থ হলো সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকেই বেগ বলে। দ্রুতি কি রাশি? দ্রুতি হলো একটি স্কেলার রাশি। স্কেলার রাশি, তাই স্কেলার রাশির শুধু মান থাকে। এবং বেগ হলো একটি ভেক্টর রাশি এবং বেগ ভেক্টর রাশি, তাই বেগের মান ও দিক উভয়ই থাকবে। ত্বরণ ও মন্দনের পার্থক্য লেখো। ত্বরণ সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে এবং সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকেই মন্দন বলে। ত্বরণকে ঋণাত্মক মন্দন বলা যায় এবং মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা যায়। এরপর আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি ব্যাখ্যা করব। আমরা প্রথমে ধরে নেব এম কে ভর এবং এফ বল, এ ত্বরণ। এবার আমরা এম ভরের কোনো বস্তুর ওপর এফ বল প্রয়োগ করব এবং তার যদি ত্বরণ এ সৃষ্টি হয় তবে নিউটনের গতিসূত্র অনুসারে কি হবে? এফ সমান এম এ। এখন কোনো বস্তুর উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে, অর্থাৎ বল আমরা কি ধরেছি? এফ, অর্থাৎ এফ সমান যদি 0 হয়, এফ যদি 0 হয় তাহলে এ অর্থাৎ ত্বরণও 0 হবে, অর্থাৎ এফও 0 এও 0। ফলে বস্তুটি ত্বরণহীন হবে, অর্থাৎ বস্তুটি সমবেগেই চলতে থাকবে। সুতরাং কোনো বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থিরই থাকবে বা গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। আমরা কি জানি? এটি হলো নিউটনের প্রথম গতিসূত্র। এরপর আমরা দেখে নেব বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকের পেছনে হটার কারণ কি? বন্দুক থেকে যখন গুলি ছোড়ার সময় বন্দুক বা কামানের পিছু হটা হলো রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্রের প্রয়োগের অপরিচিত উদাহরণ। বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বিস্ফোরণ সৃষ্টি হয় যা একটি ঘাত বলের সৃষ্টি করে। এই ঘাত বলের প্রভাবেই বন্দুক পেছনের দিকে হাঁটে।